বাজারে গেছিলাম সকালের কোনো কাজকর্ম করে একদম যায়নি, সব ওইভাবে ছিল। জল আসতে মা জলটা ভরে নিয়েছে, আর এখানটায় আছে মাছ, মাছটা পরে দেখাচ্ছি। একটু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, মা দুটো থালায় ভাত বেড়েছে। মার খুব খিদে পেয়েছে, কারণ গতদিনে আমরা অনেকটা তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম। মাছ ওজনে সব বেরিয়ে যায়, খুবই একটা দুশ্চিন্তার মধ্যে আছি, জানি না কি হবে। একটা প্রচণ্ড বৃষ্টি হওয়া একটা দিন, প্রচণ্ড পরিশ্রান্ত একটা দিন, এবং কিছুটা দুশ্চিন্তা নিয়ে একটা গোটা দিনের সমাপ্ত হবার পথে। নমস্কার, আপনারা সকালে ভালো আছেন তো? আজকের পর্বটা একেবারেই সকালবেলা শুরু করেছি। জাস্ট ঘুম থেকে উঠলাম, একটু ফ্রেশ হয়ে এখন বেরোবো বাজারে। একটু বাজারঘাট লাগবে, সবজি মাছ এগুলো বাজার করতে হবে। বিপ্লববাবু আছে, তবে ঘুমাচ্ছে। গত রাতে অনেকটা রাতে এসেছিলো, মা ঘুমিয়ে পড়েছিল, আমি যদিও জেগেছিলাম। তো এখন বাজার দিকে যাই, দেখি কি মাছ পাই, সেরকম মাছ নিয়ে আসবো আর সবজি নিয়ে আসবো। চলুন তাহলে সঙ্গে থাকুন, আর সম্পূর্ণ পর্বটি আপনার কথা স্কিপ না করে দেখতে থাকুন। আশা করব আপনাদের ভালো লাগবে। যে সকল দর্শক বন্ধু প্রথমবারের জন্য দেখছেন সাথী বিপ্লব ব্লগটি, যদি আপনাদের ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের এই সম্পর্কটাকে আরও শক্ত ও মজবুত করে তুলুন। চলুন তাহলে পর্বটা শুরু করি। বাজার করা হয়ে গেল? হ্যাঁ, বাজার করা হয়ে গেল। আমি যখন গেছি তখন সবে একটা দোকান খুলেছে, সবে মাছ বসছে। তেমন কোনো মাছ পাইনি, সিলভার কাপ আর বড় বড় রুই মাছ ছিল, তো শুধু সিলভার কাপ মাছ নিয়ে এসেছি। তা ভালো এসেছে, চা এনেছে তাই রান্না করো। জল এসছে, আমি একটু হ্যাঁ, জল আমি সেটাই ধরছি। জিজ্ঞেস করে ভাবছিলাম যে জল এসছে। হ্যাঁ, বাজারে গেছিলাম সকালের কোনো কাজকর্ম করে একদম যায়নি, সব ওইভাবে ছিল। জল আসতে মা জলটা ভরে নিয়েছে, আর এখানটায় আছে মাছ, মাছটা পরে দেখাচ্ছি। একটু দুধ এনেছি মা তোমার জন্য, আজকে দই আনিনি, একটু দুধ আনলাম। আর এটা তো বিপ্লববাবুর খুব পছন্দের সবজি, ঝিঙে। আর এত সুন্দর লতি উঠেছে বাজারে, দেখে আর থাকতে পারলাম না, অল্প করে একটু নিয়ে আসলাম। আজকে তেমন বিশেষ কোনো বাজার ছিল না। আলু, চিংড়ি মাছ এসছে। চিংড়ি মাছ আমি যখন ওই ইয়ে করেছি বাজারে গেছি তখন চিংড়ি মাছ কেন, কোনো মাছের দোকান, কোনো একটা সবজির দোকান সবে খুলেছে, আর একটা লোক সবে মাছ নিয়ে আর বসবে, আমি সেই সময় কেটে নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আর এই যে আলু আর কাঁচা লঙ্কা। যাই হোক, একটু বেলা হলে ঠিক আছে, আমি তো একেবারেই সকালবেলা চলে গেছি। এবার এসে রান্না বান্না করতে হবে, নাহলে দেরি হয়ে যাবে বিপ্লববাবুর। চলো সবার আগে তাহলে মাছটা ধুয়ে নিই, ওর জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে। থেকে এসে বাজারের ব্যাগটা আপনাদেরকে দেখিয়ে এখানে একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে মাছের জন্য গরম জল বসিয়ে দিয়েছি। আর এদিকে মাকে খাড়ির উপর একটা প্লাস্টিক দিয়েছি, সেখানে বসে মা সবজিগুলো কেটে দিচ্ছে। একটু লেট হয়ে গেছে, আর সকালে উঠে বাজারে গেছি, তারপরে তো এখন গরম জল যেহেতু বসিয়ে দিয়েছি, আমি আর বেশি কথা বলবো না। মাছটা সবার আগে ভালো করে ধুয়ে নেব। মাছটা প্রতিবার যেমনভাবে ধুই, ঠান্ডা গরম জলে মিশিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমার মাছ ধুতে মার এদিকে সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার এই ঝিঙে থেকে আলুগুলো বেছে নিয়ে আমি এই যে ছিদ্র গামলিতে করে ভাতের মুখে বসিয়ে দেবো। রান্না হতে দিয়েছি, এর মুখে এই যে কেটে রাখা আলুগুলো বসিয়ে দেবো। ঝিঙে যেহেতু নরম সবজি, খুব সহজেই সেদ্ধ হয়ে যায়, কিন্তু আলু তো একটু দেরি হয়, ওই জন্য হাফ সেদ্ধটা এখান থেকেই করে নেব। মাছগুলো একটা পাত্রে জল ঝরিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দেবো একটু পরিমাণ মতো হলুদ, আর দেবো স্বাদ মতো লবণ। মাছগুলোর মধ্যে ভালো করে লবণ হলুদ মিশিয়ে নিয়েছিলাম, ততক্ষণে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দেবো মাছ ভাজার জন্য পরিমাণ মতো তেল। কড়াইয়ে তেল গরম হতে লাগবে, ততক্ষণের জন্য এই গামলায় একটু সাবানের গুঁড়ো দিয়ে আর বিপ্লববাবুর এই যে ডিউটি যাওয়ার ড্রেসটা ভিজিয়ে দেবো। কড়াই তেল ভালো করে গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো নুন হলুদ মিশিয়ে রাখা মাছ। মাছের টুকরোগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, এবার আরেকটাই ভালো করে ভেজে নেব। মাছের পিসগুলো দু পাশটা ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। মাছগুলো একে একে
খুব সুন্দর করে ভেজে নিচ্ছে। আর এদিকে আলুগুলো ভাতের মুখে দিয়েছিলাম, সেগুলো একটু মানে হাফ সেদ্ধ মতো হয়ে গেছে। নামিয়ে নিয়েছি, যে পাত্রে মাছ মাখিয়েছিলাম নুন হলুদ দিয়ে, সেই পাত্রেই নামিয়ে নিয়েছি। ভাজতে ভাজতে হাতে যেটুখানি সময় থাকে সেই সময়টাও কাজে লাগিয়েছি। যেহেতু মা আজকে সবজি কেটে দিয়েছে, সবজি কাটার দিকটা আমার দেখতে হয়নি। এই বিপ্লববাবুর যে ড্রেসগুলো ভিজিয়েছিলাম সেগুলো একটুখানি ভিজিয়ে রাখার পরে কেচে ধুয়ে একেবারে দড়িতে মেলে দিয়েছি। ভাত রান্না হয়ে গেছে, এই কড়াইতে একটু তেল দিয়েছি। আর মাছ ভাজার যে তেলটা ছিল সেই তেলের মধ্যে একটু গোটা জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন হিসেবে ব্যবহার করে আলুগুলোকে প্রথমে আমি একটু হালকা করে ভেজে নেব। কড়াইয়ের তেল গরম হয়ে যাওয়ার পর কালো জিরে ফোড়ন দিয়ে সব রকমের যে সবজিগুলো একটু একটু করে বেঁচেছিল, শুকিয়ে যাচ্ছিলো, সেইগুলো মা একসঙ্গে করে কেটে দিয়েছে, একটা ভাজা রান্না করব। এগুলোকে একটু ভেজে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো ঝিঙে। দেওয়ার পরে এর মধ্যে দেবো একটু হলুদ আর একটু স্বাদ মতো লবণ। ঝিঙে আলু একটু নাড়াচাড়া করে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। মাছগুলো একটু পরে দেবো, তবে মাথা দুটো এখনই দিয়ে দেবো। এই সবজিটার মধ্যে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ, আর দেবো একটু হলুদ আর লবণ। তরকারিটা একটু ফুটে গেছে, এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছের টুকরো। আলু দিয়ে মাছের ঝোল পুরোপুরি রেডি। আজকের একেবারেই পাতলাভাবে বানিয়েছি, কারণ কয়েকদিন ধরে একটু রিচ হচ্ছে, মাংস খাওয়া হলো, তারপরে চাউমিন খাওয়া হলো উঠে উঠে 2-1 দিন, তো একটু একেবারে পাতলা ঝোল বানিয়েছি আজকে। ঝিঙের ঝোল রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে ভাজাটা এখনও আর একটু ভালো করে ভাজতে হবে। আর ততক্ষণে আমি নিমো আছে, এই যে দুধটা এনেছিলাম, ভালো করে ছেঁকে নিয়ে আর বসিয়ে দিয়েছি। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। মা 2টো থালায় ভাত বেড়েছে। মার খুব খিদে পেয়েছে, কারণ গত দিনে আমরা অনেকটা তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম বড় মামি আসাতে। মাকে মা বসেই ছিল, তো আমি বললাম তুমি খেয়ে নাও, আমি বসে আছি। আর আমি একটু খাবো, দুধ এনেছে, দুধ মুড়ি খাবো, তবে একটু পরে খাবো, এক্ষুনি খাবো না। ভাজা ভালো হয়েছে মা? সব রকম দিয়ে একটা ভাজা করলে বেশ ভালোই লাগে। কি কি দিয়ে রান্না এটা? সব রকম সবজি অল্প করে করে ছিল, সেটা মা কেটে দিয়েছিল। কি কেটে দিয়েছে? আর মাছ রান্না হয়েছে কি? সকালে বাজারে গিয়েছে? হ্যাঁ, তুমি তো ঘুমিয়েছিলে, তোমাকে আর ডাকিনি। না, আমার গতদিন আমার প্রচণ্ড ক্লান্তি ছিল শরীরে, ঠিক আছে? আমি জানি না এখন আমার মুখ দেখে সেটা দেখা যাচ্ছে কিনা। তো একটু ভালো ঘুম না হলে একেবারেই হচ্ছিল না, বেশ কয়েকদিন ধরে বেশ মানে দৌড়ঝাঁপের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আর সকালবেলা এই যে গরম গরম খাবার, এটা পাওয়াটা মনের মাঝখানে খুবই আনন্দ দিল। কারণ সাথী আর মা এরা যদি কেউ না থাকতো, ফলত আমি এই খাবারটা সকালবেলা এখানে বসে খেতাম না, কারণ আমি রান্নাটা আমি করতাম না। ঘুম থেকে উঠে স্নান করে বেরিয়ে যেতাম, রাস্তায় হয়তো কিছু একটা খেয়ে নিতাম। তো আমি একটা ভিডিওতে কোনো এক জায়গায় বলেছিলাম শক্তিশালী মনে হচ্ছে। শক্তিশালী এই জন্য মনে হয়, ভালো একটা ঘুম, তারপরে ফ্রেশ স্নান হওয়া, আর সামনে বাড়ির খাবার পাওয়া কোনো মানুষকে মন থেকে শক্তিশালী করতে পারে। তো সেটা আমার সঙ্গে হয়েছে। আর সকালবেলা উঠে বাজারে গিয়ে বাজার করে আনা যে কোনো মানুষের পক্ষে একটা চাপ, মানে বাজার করে রান্না করে 9টার আগে খেতে তো সত্যিই চাপ। সেটা সাথী করেছে। যাই হোক, সব কিছু মিলিয়ে আজকে সকালটাও আমার শুরুটা হয়েছে খুব আনন্দের সঙ্গে। মা সব রকম সবজি যে ভাজা করেছিলাম সেই তরকারিটা খাওয়ার পরে এখন দুধ দিয়ে ভাত মেখে খাচ্ছে। আমি একটা বাটিতে একটু মুড়ি নিয়ে নিয়েছি, সঙ্গে একটু দুধ। আজকে আমি সকালে দুধ মুড়ি খাবো, কিছুক্ষণ ভিজুক তারপরে খাবো। কেমন হলো? ভালোই লেগেছে। মা ছেলে দুজনে একসঙ্গে বসে সকালের খাবার খাচ্ছে, সঙ্গে আমি আছি। আমার খুব একটা খিদে হয় না এখানে আসলে সকালবেলা, যেখানে একটু দেরি করে করেই আমি খাচ্ছি। যারা একা থাকে, মানে এই ভিডিও কেউ যদি দেখছে যে একা থাকে, তাহলে তারা জানে যে একা বসে খাওয়া আর সবার সঙ্গে বসে খাওয়ার মধ্যে তফাৎ কি। মাও তো স্বীকার করো বলো এই জিনিসটা, মাও অনেকবার এই কথাটা বলেছে যে একা বেশি ভাত খাওয়া যায় না, একা বেশিক্ষণ খাওয়া যায় না।
একা কোনো কিছু খেতে ভালো লাগে না। কারণ মার ক্ষেত্রে অনেকবার এটা হয়েছে, আমরা সবাই বাইরে থাকতাম, ভাই বাইরে থাকতো, বাবা বাইরে থাকতো। তোরা ওই বাইরে থাকতেই বলে তো আমি ওই বাচ্চাগুলো আমি টিউশনি শুরু করলাম কি করে। কেউ রেখে যায়, ও আজকে মা আমি নদীতে জাল টানতে যাচ্ছি আমার বাচ্চাটার দিকে। ওই মিলি, দীপশিকা, কোমল, মন্দিরা, রাজু, এরা সবাই তো আমার কাছে মারা রেখে যেত। একটা আদর্শ কিনে দিয়ে যাও, একটা বই কিনে দাও, পড়ি, এই করে করে ওরা বলে সেই যখন পড়া ওরা নিজের থেকে টাকাগুলো দিত। সব রকম মিলেমিশে সেই টিউশনিটাই হয়ে যায় বাচ্চাদের নিয়ে থাকা। মাথা নাকি? হুম, আচ্ছা আর এক পিস মাছও দেবো তোমাকে। ঠিক আছে, এটা খেয়ে নি। তুমি তো আজকে মনে হচ্ছে খুব মন দিয়ে রান্না বান্না করেছো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ঘেমে যাচ্ছ নাকি গো? হ্যাঁ, গরম রান্না বান্না লাগছে। করলে একটু তো দৌড়ঝাঁপ হয়, আগুনের পাশে একটু ঘেমে যায়। তুমি একটু ঝিঙে বেছে দিই। ঠিক আছে ঠিক আছে। হুম, কেমন অনুভব হচ্ছে? চমৎকার। ঘরে যে ঢোকার পা মোছাগুলো ওখানটায় দিয়েছি, আজ 3 দিন হয়ে গেল, এখনো শুকনো হয়নি। দরজার ওখানটায় বেশ হাওয়া পায়। সময় তো আর একটু মানে ওইখান থেকে বাইরে থেকে এসে একটু জল পাওয়া হলে না মুছে ঢুকলেও যেন কেমন একটা হয়। ঠিক আছে, রোটেশনে এটা ধোয়া হবে, ও থাকবে ও থাকবে মনে হয়। আর বৃষ্টি আসছে যে কারণে বাইরেও বার করে দিতে পারছি না। ভালো হয়েছে, সুস্বাদু। সুস্বাদু। এলাম আমি। সাবধানে এসো। বিপ্লববাবু অফিস বেরিয়ে গেছে, মা স্নান করে ঠাকুর পূজা দিয়ে দিয়েছে। এখন দেখছি ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে, জামা কাপড়গুলো তুলে নেব। বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। অনেক দিন ধরে এই কাজটা করব তবে আর করাই হচ্ছে না, পেন্ডিং হয়েছিল। বাবা যখন এখানে আসতো তখন এই লাইটটাকে একটা প্লাস্টিকের মধ্যে ভরে দড়ি দিয়ে ভালো করে বেঁধে দিয়েছিল। তারপরে আমি এতবার ভাবি আর মনে থাকে না, তাই আজকের একেবারে পণ করেছিলাম যে এই কাজটা করে তারপরে অন্য কাজে হাত দেবো। কারণ অনেক দিন হয়ে গেছে আর এইখানটা রান্নার জায়গায় একটা লাইট না হলেও হয় না, তো সেই জন্য এই প্লাস্টিকটাকে চেঞ্জ করব। প্লাস্টিকটাকে খুলে নিয়েছি, এবার ল্যাম্পটাকে বার করে দেব। প্লাস্টিকটাকে চেঞ্জ করে বাল্বের উপরে আবার একটা নতুন করে প্লাস্টিক বেঁধে দিলাম। বিপ্লবও থাকাকালীন সকালবেলা জল দিয়ে দিয়েছিল, বিপ্লবও স্নান করেছে, মা স্নান করেছে, করে এখন সবগুলো আবার মা সব ভরেছে। আর আমি সকালের এই যে রান্নার বাসন, খাওয়ার বাসন, এগুলো এখন খুব ভালো করে মেজে নেব। বাসন মাজাতে যাওয়ার সময় ভাবলাম একবারে তো বাসন মেজে আর স্নান করতে যাবো, তাহলে মুখে বেসনটা মেখে নিই। 2 চামচ বেসন আর একটু গোলাপ জল একসঙ্গে মিশিয়ে ভালো করে মুখে মেখে তারপরে বাসন মেজে স্নানে যাব। প্রথমে ঝিরিঝিরি করে বৃষ্টি এলো, সেই সময় আমি মুখে বেসনটা মেখে বাসন ধুয়ে স্নান করে নিয়েছি। আমি স্নান করে উঠে ঘরে ঢুকলাম, দেখলাম সাংঘাতিক বৃষ্টি শুরু হয়ে গেছে আর কি। আবার এক্ষুনি কমেও গেল বৃষ্টিটা। দুপুর থেকে এক নাগাড়ে সেই বৃষ্টি হয়ে চলেছে, কখনো ঝমঝমিয়ে আসছে আবার কখনো ঝিরিঝিরি করে।
এখানে আমাদের জানলা দিয়ে যে পেছনের মাঠটা দেখা যায়, মাঠে কয়েকটা বক বসছে। আর আজকের মায়ের রিপোর্ট দেওয়ার দিন, কিছু করারও নেই, যত বৃষ্টি হোক যাই করে যেতে তো হবেই আমাকে। তাই কখন থেকে উঠে বাইরের দিকে তাকিয়ে আর ভাবছি বেরোবো কি বেরোবো না। তো শেষমেশ ভাবলাম এখন বেরোবো, তার আগে এই যে দৃশ্যটা দেখে ভাবলাম আপনাদেরকেও একবার দেখাই। এই যে বক মাঠে ঘুরছে, দেখতেও ভারী সুন্দর লাগছে, সবুজের মধ্যে সাদা, যেন মনে হচ্ছে ঠিক দুর্গাপূজার আগে যেমন কাশ ফুল ফোটে তেমনই ফুটেছে। বৃষ্টি হচ্ছে, ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়লাম চিন্তা ভাবনা করতে করতে যে যাই গিয়ে রিপোর্টটা নিয়ে আসি। কারণ রিপোর্টটা নিয়ে আসাটাও একটা মানে না নিয়ে আসলেও শান্তি হবে না আর কি। একেবারে ইচ্ছা আছে যদি এরকম ওয়েদারটা থাকে তাহলে আমি ডাক্তার দেখিয়ে মানে ডাক্তারকে রিপোর্টটা দেখিয়ে বাড়ি আসবো। হয়তো একটু রাত হবে, মা তুমি চারিদিকে আলো জ্বেলে আর বসে থাকো, এমনিতে কোনো অসুবিধা হবে না, তবে সন্ধ্যাবেলা আলোটালুকো জ্বালিয়ে নিও। যাই হোক আমি এখন বেরিয়ে পড়লাম মায়ের রিপোর্ট আনতে। বৌমা তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি মাথায় বেরিয়ে পড়লো একটা ছাতা নিয়ে। অনিমেষ এক্ষুনি ফোন করেছে আমার কাছে, বাড়ির পুকুর টুকুরগুলো সব ডুবে গিয়েছে। জল ছাড়ার কাজ টাজগুলো ওরা কেউই করতো না, ওগুলো তো আমিই করতাম। বলছে মা মনে হয় মাছ টাছগুলো রাত্রে বেরিয়ে যাবে, জল কি করে ছাড়বো। বাবা আছে কিন্তু বাবা ওসব কাজগুলো করে না। এখন ফোনে ফোনে বললাম কোথায় কোথায় জাল পাততে হবে, কিন্তু রাত্রে তো জল ছেড়ে রাখলে চলে না, জল ছেড়ে রাখলে মাছ ওজনে সব বেরিয়ে যায়। খুবই একটা দুশ্চিন্তার মধ্যে আছি, জানি না কি হবে। চিন্তা ভাবনা করেও আর কি করব, প্রকৃতির সঙ্গে তো আর লড়তে পারবো না। যেটা হবে, যেটা কপালে লেখা আছে সেটাই হবে, সেটাই আমার মেনে নিতে হবে। বাবারে বর্ষাবেলা তুমি ভিজে যাওনি তো? না, আর আমাদের বিদ্যালয়পুরে বৃষ্টি হচ্ছে, সোনারপুরে গিয়ে দেখলাম কোনো বৃষ্টি নেই। না ভালো তুমি ভালো। যা, তারপরে আবার তোমার ছেলেকে ফোন করলাম রিপোর্ট টিপোর্ট হাতে পেয়ে, তো বললো একেবারে সকালের মতো একটু বাজার করে নিয়ে যাও, মাছটা নিয়ে যাও, ভেজে রাখবে। সেই জন্য একটু বাজারও করলাম। আর এমন এক জায়গায় নেমেছি ঘাসিয়াড়া মোড়ে, ওখান থেকে আর এখানকার অটো পাচ্ছি না, তারপরে হেঁটে হেঁটে কাঠফুলে এসে কাঠফুল থেকে অটো পেয়েছি। অতটা রাস্তা হেঁটে এসছো? হ্যাঁ। ঠিক আছে, তুমি একটু রেস্ট নাও। রিপোর্ট নিতে গিয়ে দেখি ওরা সবে আর কি গেট খুলছে, তারপর সন্ধ্যেবাতিটাতে দিল, সেখানে গিয়ে কিছুক্ষণ বসতে আমার রিপোর্ট নিলাম। নিয়ে আবার হচ্ছে বড় মামাকে ফোন করলাম, বড় মামা ফোন করে দিল, আমাকে বললো আমার 10 মিনিটের মধ্যে আমি আসছি, তুমি শুধু নার্সিংহোমে গিয়ে বসে থাকো। আমি বসে থাকলাম, আমাকে তারপর ডেকে নিল, রিপোর্ট দেখলো। এবার দেখে যেটা বললো কি হয়েছে, এমনি তোমার যে পাটা বেঁকে যাচ্ছিল ওটাই কোনো সমস্যা নেই, এই যে আঙুলটা পায়ে ধরো, এই আঙুলটা, এটা তো একটা আঙুল সোজা গেছে, তোমার ওই আঙুলটা যে তুমি পড়ে গেছিলে বলছিলে ওই সময় ভেঙে গেছিল, গিয়ে এবার আস্তে আস্তে দীর্ঘদিন হওয়াতে আঙুলটা জয়েন্ট হয়েছে, কিন্তু এইভাবে হয়েছে, মানে যে একটা খাস টাইপের থাকে সেটা বেঁকে গেছে তোমার, যে কারণে ওই ব্যথাটা করছে। কিছু ওষুধ দিয়েছে, বললো এই ওষুধ খেয়ে ঠিক হয়ে যাচ্ছে। অপারেশন বা ফিজিও বলছে আপাতত এই মুহূর্তে ফিজিওতে ওটা কাজ করবে না, আর হচ্ছে কি যে অপারেশন তো একদমই না, করা যাবে না বলছে। আগে হলে সেটা অপারেশন করা যেত, এখন আর ওটা কিছু করা যাবে না। ওষুধ দিয়েছে কিছুটা, ওটা বলেছে যতদিনের লিখেছে ওটা খেলে বলছে, তারপরে তা বলছে আশা করি এতে ভালো হয়ে যাবে, ব্যথা আর হবে না, এই পর্যন্ত বলেছে। তারপর আমি তো বড় ছেলেকে ফোন করলাম, সে বললো ঠিক আছে তুমি বাড়ি এসো, ভাইয়ের সঙ্গে আলোচনা করি, ভাই কি বলছে দেখি, তারপরে আবার স্টেপ আগানো হবে। ঘুমাচ্ছিলাম তো আমাকে মিষ্টি কেমন আছে? মারাত্মক। আজকের বিপ্লব বাবুর ফিরতে অনেকটা পরিমাণে লেট হয়ে গেছে। মা আর আমি প্রায় একটুখানি করে ঘুমিয়ে নিয়েছিলাম। মায়ের রিপোর্ট তো তোমাকে ফোনে সব জানালাম, এবার কি সিদ্ধান্ত নেবে দুই ভাই আলোচনা করো। ভাইকেও আমি বলেছি, কারণ জানি তোমার আসতে লেট হবে, তবে এতটা লেট হবে আমি বুঝতে পারিনি। আমি ভাবছিলাম যে তুমি ভাইকে আলোচনা করতে তো সেই আগামী দিন সকাল হবে, ওই জন্য ভাইকে আমিও যেরকম ডাক্তার যা বললো তাই শুনলাম, শুনে আর ওকে বলেছি। ঠিক আছে, আমি কালকে বেরোবো, তাড়াতাড়ি বেরোবো, ওষুধ কিনে রাত্রে খেয়ে দেবো, এই হচ্ছে পরিকল্পনা। আর লেট বলতে আমার মানে আমি আজকে ট্রেনটা আমি মিস করেছি, 5 মিনিটের জন্য 1 ঘন্টা লেট হয়ে গেল। ঠিক আছে মা, ঠিক মা আবার আমাকে মাছ পাল্টে দিল। যাই হোক, একটা প্রচণ্ড বৃষ্টি হওয়া একটা দিন, প্রচণ্ড পরিশ্রান্ত একটা দিন, এবং কিছুটা দুশ্চিন্তা নিয়ে একটা গোটা দিনের সমাপ্ত হবার পথে। খাওয়া দাওয়ার পরে যখন নিদ্রা যাব তখন কিছু কিছু চিন্তা হয়তো মাথায় ঘুরবে,
এটা কী করে হবে, সেটা কী করে হবে, ওটা হলে ভালো হতো। আবার একটা নতুন সকাল হবে, আর আপনাদের সকলের সঙ্গে আবার দেখা হবে সাথী বিপ্লবে। আপাতত এই রাত্রে আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের সকলের প্রতি খেয়াল রাখবেন। শুভরাত্রি। ধন্যবাদ।